প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মেরুদণ্ডের ব্যথা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ব্যথা বিশেষজ্ঞকে। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ জোনায়েদ শফিক 1960 সালের ডিসেম্বরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে ব্যথা, বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা, এটা অত্যন্ত প্রকট হয়, সাধারণও হতে পারে এবং ব্যাপক সংখ্যক মানুষ এই ব্যথায় ভুগে থাকে। আপনি ব্যথা নিরাময়ে পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। একটু বলবেন কি মেরুদণ্ডের ব্যথার প্রধান কারণগুলি কি? আসলে পৃথিবীতে ব্যথাটা একটা প্রেজেন্টেশন, একটা রোগের প্রেজেন্টেশন। ব্যথা হয়নি এমন লোককে খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে কমন ব্যথা হচ্ছে মাথা ব্যথা, এবং দ্বিতীয় কমন ব্যথা হচ্ছে আপনার মেরুদণ্ডের ব্যথা। এর মধ্যে হচ্ছে কোমর ব্যথাটা হচ্ছে সবচেয়ে কমন। এবং বলা হয় যে অফিসে যে মানুষ যেতে পারে না, কোনো যে অসুস্থ হয়, সর্দি জ্বর কাশির হচ্ছে অন্যতম কারণ। তারপর দ্বিতীয় কারণটাই হচ্ছে কিন্তু মেরুদণ্ডের ব্যথার কারণটা। এবং মেরুদণ্ডের 80% কজ হচ্ছে মেকানিক্যাল কজ। হচ্ছে যে আমাদের মেরুদণ্ডটা যদি আমি দেখি ছবি দিয়ে, আমাদের এইভাবে থাকা উচিত, এইভাবে বেঁকা থাকা উচিত। এটা মেরুদণ্ড, এটা ঘাড়, এটা পিঠ, এটা কোমর। এই মেরুদণ্ডটা মেকানিক্যাল কজে যখন এটা সোজা হয়ে যায়, তখন 80% কাছে একটা ব্যথা হয়ে যাবে। এটা অ্যাকিউট হতে পারে, প্রচণ্ড আকার হতে পারে, অথবা ক্রনিক হতে পারে, অনেক দিন ধরেও থাকতে পারে। এছাড়া দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে যে হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া। আমাদের হাড্ডিটা এরকম থাকার কথা, সেখানে চেঞ্জ হয়ে অনেক সময় ক্ষয় হয়ে এই পজিশনে চলে যেতে পারে। এবং খুব খারাপ অবস্থা হলে হাড্ডিটা ঝুরঝুরাও হয়ে যেতে পারে, ভিতরে অস্টিওপোরোসিস আমরা বলি, ভিতরটা ঝুরঝুরাও হয়ে যেতে পারে। এই দুটোই হচ্ছে মূল কারণ। আর অন্যান্য ছোটোখাটো যেগুলি কারণ হচ্ছে বোন টিবি হতে পারে, বোন ক্যান্সার হতে পারে, বোনের আবার বাত হতে পারে। কারণ এখানে একটা আমাদের যে কোনো কোমর ঘাড়ে একটা শক্ত হাড্ডি আছে, এই হলুদটা, নীলটা হচ্ছে নরম হাড্ডি, আর একটা জয়েন্ট আছে আমরা ফ্যাসেট জয়েন্ট বলি। এই জয়েন্টে কিন্তু আপনার বাত ধরতে পারে, সেটা গিট বাত হোক, রস বাত হোক, ধরতে পারে। এই কারণটাতেও কিন্তু আপনার মেরুদণ্ডের যে ব্যথা হতে পারে। তবে অন্যতম হচ্ছে মেকানিক্যাল কজ। মেকানিক্যাল কজ বা মেকানিক্যাল যে কারণ, সেগুলি কি? সেটা হচ্ছে ধরেন আপনি হঠাৎ করে একটা চেয়ারে বসছেন, যে চেয়ারে আপনি অভ্যস্ত না, ধরতে গিয়ে আপনার মাংসটা এরকম, হাড্ডিটা এরকম বেঁকা থাকলে মাংসটা স্পাজম হয়ে গেল। আমাদের মাংস নর্মালি এইভাবে কাজ করে, হঠাৎ মুচকে ওটাকে বেঁকিয়ে সোজা করে দিল। অথবা কোনো একটা জিনিস আপনি তুলতে গেলেন, যে জিনিস তুলতে আপনি অভ্যস্ত না, হয়তো 5 কেজি তুলতে পারেন, সেই ক্ষেত্রে 10-20 কেজি। হয়তো বাসায় কোনো ফার্নিচার সরাচ্ছেন, যে এই সোফাটা এখান থেকে সরিয়ে ওখানে বসাবেন, কারো হেল্প নিয়ে করতে গেলেন, যেটাতে আপনি অভ্যস্ত না, হঠাৎ করে আপনার এই মাঝখানের এই মাংসটা, এখানে যে আমাদের মাংসটা আছে, ওটা চাপ খেয়ে যেতে পারে। অথবা নীল যে হাড্ডিটা আছে নরম, যেটা আমরা কষায়ও বলি আর কি, আমাদের বেলায় আমরা ডিস্ক বলি, ইটস লাইক স্প্রিংয়ের মতন। এই যে আমরা চেয়ারটায় বসে আছি, আপনি উঠে গেলেই ফোমটা উঠে যাবে, এটা নিয়ম। এই ফোমটা না উঠে যে লক হয়ে যেতে পারে। এই কারণগুলিতে হঠাৎ করে ঘটে করে যায়। আর একটা তো অনেক সময় দেখবেন যে আপনি টয়লেটে মুখ ধুতে গেছেন, দিচ্ছেন, হঠাৎ দেখবেন যে আপনি স্টিফ হয়ে গেছে, কোমর আটকিয়ে গেছে, অথবা ঘাড় আটকিয়ে গেছে, অথবা বিছনায় বালিশে শুয়েছেন, 2টা বালিশ ব্যবহার করছেন, যেটা উচিত না। এই একটা বালিশ অথবা 2টা বালিশ ব্যবহার করতে বেকায়দা পজিশনে চলে গেছেন, অনেক ঘাড়ের মাংস মুচকে যেতে পারে, অথবা হাড্ডিটা ঢুকে যেতে পারে। এগুলো হলো মেইনলি মেকানিক্যাল। অনেক সময় এরকম হয়, দেখা যায় যে দীর্ঘ সময় একই পোস্টারে বসে আছি বা দাঁড়িয়ে আছি, বা বিশেষ করে আমরা অনেকে সোফার উপর হেলান দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখি, তো ওইখান থেকে ওঠার পরে দেখি আমার কোমর ব্যথা লাগছে বা মেরুদণ্ডে ব্যথা। কারণটা হচ্ছে যে আপনার পোস্টারটা ঠিক নাই। আপনি পোস্টার যদি ঠিক না রাখেন, আমি যদি যেই পোস্টারগুলি থাকা উচিত, আমি যদি আপনাকে এখানে সঠিক ভুলের এখানে একটা পোস্টার আছে, আমি যদি এখানে আপনাকে একটা ছবি দিয়ে দেখাতে পারি, এই জায়গাটার মধ্যে দেখবেন সঠিক ভুল আছে। মানে আপনাকে এইভাবে থাকা উচিত, আপনি হয়ে গেছেন এইভাবে, এইভাবে থাকা উচিত, হয়ে গেছেন এইভাবে। আপনি যেটা বললেন, শোয়া, বসা, জিনিস তোলা, এই পজিশনগুলি যদি আমরা মেনটেন না করতে পারি, সাধারণত ঘটবে না, কিন্তু হঠাৎ করে আপনার মাসেল ঘটে যেতেও পারে, এবং তখন এটা অ্যাকিউট হয়ে যেতে পারে। যদি মাঝখানের নরম হাড্ডিটা যদি বেশি ঢুকে যায়, তখন এটা কিন্তু রেডিয়েটিং পেইন হয়ে যাবে। মানে শুধু কোমরও থাকবে না, তখন আপনার পায়ের দিকে চলে আসবে, পা শীত করবে, ঝিরঝির করবে, এবং অনেক সময় পুরো পা অবশ হয়ে যেতে পারে। শুধু আমাদের যে কোনো কাজ করতে গেলে পোস্টার মেনটেন করে, বিশেষ করে এই কয়েকটা কমন জায়গাগুলি, কোনো বালতি তোলা, কোনো ভারী জিনিস তোলা, কম্পিউটারে কাজ করা, আপনি যে কথাটা বললেন টিভি দেখা, এই পোস্টারগুলো যদি আমরা মেনটেন না করি, যে কোনো সময় কিন্তু এই ঘটনা ঘটতে পারে।
স্যার এই যে ব্যথা হওয়ার পরে কোনোটা খুব অ্যাকিউট বা তীব্র ব্যথা হয় হঠাৎ করে এবং আপনারা কিছু সামান্য ওষুধ দেন ব্যথানাশক বা পোস্টেরাল এই বিষয়গুলি দেন, পরবর্তী কিছু ব্যায়াম করে ঠিক হয়ে যায়। আবার কিছু ব্যথা দীর্ঘমেয়াদী হয়, তো এর মধ্যে কোন ব্যথাগুলি দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে করণীয় কি? সেটা ক্রনিক যেগুলো হয়ে যায়, যদি আপনি যদি পোস্টার ঠিক মতন না মেনটেন করেন, যদি ঠিক হয়ে গেলেন, নর্মালি ব্যথার চিকিৎসা হচ্ছে আপনি ব্যথার ওষুধ খাবেন, একটু রেস্টে থাকবেন, 2-3 দিন চলে যাবে। মেকানিক্যাল ব্যথা 80% এমনি চলে যায়, কিছু না করলেও হয়। কিন্তু 20% ক্ষেত্রে এই জিনিসগুলি রয়ে যায়। ডিস্কটা ঢুকে যেতে পারে, হাড্ডি শিফট করে যেতে পারে, অথবা মাংসটার স্পাজম হয়ে যাচ্ছে, স্ট্রেইট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ এবং একটু ফিজিওথেরাপি নিতে হবে। না নেওয়ার পর যদি কাজ না করে, বিশেষ করে অ্যাকিউট পেইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাড্ডিটা, এইখানকার যে নরম হাড্ডিটা আছে, এই হাড্ডিটা অনেকটা ভিতরে ঢুকে যায়। এই নরম হাড্ডিটা এইভাবে রগে ঢুকে যায়। এই ছবিটা যদি আপনার ভালো মতন আমরা দেখি, তাহলে দেখবো যে এখানে এই নীল নরম হাড্ডিটা এখানে একটা বাম দিকে রগের উপর চাপ দিচ্ছে। রগ কিন্তু আমার দুদিক থেকে যায়। এই যে মোটা রগগুলি এখানে দেখাচ্ছে, এত তো মোটা না রগগুলি, বাম দিক ডান দিক থেকে যায়। যখনই চাপ খেয়ে যাবে তখন এটা সোয়েলিং হয়ে যাবে। এই সোয়েলিংটা কমানোর জন্য আমরা কিন্তু ব্যথার ওষুধ ইজ অ্যান অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, মানে ফুলাটা কমিয়ে ব্যথা কমাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 80-90 ভাগ ক্ষেত্রে কমিয়ে দেয়, কিন্তু 10 ভাগ ক্ষেত্রে কমাতে পারে না। তখন আমি যে কাজটা করি ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট, তখন আমাদের কাছে আসে। কারণ সেখানে কি করে? সেখানে আমরা যেটা করি যে আমরা এই ডিস্কের মধ্যে যে একটা ওষুধ দিয়ে আসি, কারণ এটা তো ফুলে গেছে, ফুলেরা যত মতো না চুপসান হবে তার ব্যথাও যাবে না এবং তার রেডিয়েশনও যাবে না। পা প্রচণ্ড ব্যথা করবে, কিছু কিছু রুগী এসে বলে যে স্যার পা কেটে দেন আমারে, আমি আর পারছি না, এই রগে টান পড়ে গেছে। আর অনেক সময় এটা শিরশির ঝিঝি করতে পারে অথবা প্যারালাইসিসও করে ফেলতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এই নিডেলটা আমরা অবশ করে অপারেশন থিয়েটারে নিয়ে অবশ করে এই ডিস্কের মধ্যে যে আমরা ওষুধ দিয়ে আসি একটা, এই ওষুধটা দিলে হয় কি, ওষুধটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে, যেহেতু ডাইরেক্ট ওষুধটা ওখানে যাচ্ছে, সরাসরি ডিস্কটাকে চুপসিয়ে দিলে আপনার পেইনটা রিলিজ হয়ে গেল। সেক্ষেত্রে আপনাকে 7 দিন 10 দিন বিছনায় থাকতে হলো না, রেস্ট নিতে হলো না। 1-2 দিনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি রিকভার করে আপনি নর্মাল লাইফে চলে গেলেন। কিন্তু এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে এটা তো রিকভার করলেন, এটা কিন্তু মেনটেন করতে হবে, যেটা আপনি বলতেছিলেন যে লাইফস্টাইল, আবারও যাতে ব্যথা না হয়, পোস্চার, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, সব জিনিস যদি মেনটেন না করে, তাহলে কিন্তু এই ডিস্কটা যেহেতু একবার দুর্বল হয়ে গেছে, নীল হাড্ডিটা, এটা কিন্তু আবার ঢুকতে পারে। আবার একটা আপনি অনিয়ম কাজ করেন, পূজায় কোনো একটা জিনিস তুলতে গেলেন, বিশেষ করে ধরেন এয়ারপোর্টে আমরা সুটকেস তুলতে যাই, বাসার মধ্যে কোনো একটা বালতি তুলতে গেলাম, অথবা উপরের থেকে মহিলারা অনেক সময় উপরের থেকে ডেকচি নামাতে যায়, অথবা চুলার থেকে পানি ফুটাতে দিয়েছে, 10 কেজি ওজনের পানি নামাতে গেল, এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলি আবার রিপিট হতে পারে। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি, কিন্তু তার সঙ্গে আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন এবং মেইনটেনেন্স, অর্থাৎ যে নিয়ম কানুন, ব্যায়াম, পোস্চারাল সবকিছু শিখিয়ে দেবেন সেটা যাতে মানে। এবং এর উপরে আপনি একটা বইও লিখেছেন, ব্যথা নিরাময়ে ব্যায়াম। আপনি একটু বুঝিয়ে বলবেন কি একজন মানুষের এই ব্যথা নিরাময়ে ব্যায়ামের বাইরেও লাইফস্টাইল মডিফিকেশন কতখানি গুরুত্বপূর্ণ এবং কি দরকার, আর ব্যায়াম কি দরকার? আমি প্রথমে ব্যায়ামের দিকে চলে যাই, কারণ ব্যায়ামটা অনেকের জন্য খুব কমন জিনিসটা। এটা কিন্তু যার রোগ হয়েছে সেও করতে পারে, নাও করতে পারে। কোমরের ব্যায়ামটা কিন্তু খুব সোজা, কারণ কোমরটাই সবচেয়ে বেশি হয়। মেরুদণ্ড যত ঘটনা ঘটে মেরুদণ্ডের ব্যথার, তার মধ্যে 80 ভাগ কিন্তু আপনার কোমরে করবে। কোমরের ব্যায়ামটা খুব সুন্দর, সেটা হলো আপনি বিছনায় শুয়ে করতে পারেন অথবা ফ্লোরে করতে পারেন। প্রথমে বাম পা উঠাবেন 10 পর্যন্ত করে চিতয়ে শুয়ে, তারপর ডান পা উঠাবেন 10 পর্যন্ত গুনে, মানে 1 2 3 4 এরকম 10 পর্যন্ত গুনবে আর আস্তে আস্তে তুলতে থাকবে। হ্যাঁ, উঠতে থাকবে, তারপর আস্তে ধীরে নামাতে থাকবে। তারপর আপনি 2 পা একসাথে উঠাবেন 10 পর্যন্ত গুনে। তারপর আপনি একটা হাঁটু ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসবেন, সব 10 গুণে, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আরেকটা হাঁটু ভাঁজ করে আপনি পেটের কাছে নিয়ে আসবেন 10 পর্যন্ত। তারপর 2টা হাঁটু ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসবেন 10 পর্যন্ত গুণে। এই হাঁটুটা ধরা অবস্থায় আপনি একবার ডান দিকে কাত হবেন 10 পর্যন্ত গুণে, আরেকবার বাম দিকে কাত হবেন 10 পর্যন্ত গুণে। যাদের ব্যথা হয়েছে তারাও এটা করতে পারবে, যাদের ব্যথা হয়নি তারাও করতে হবে। তবে অ্যাকিউট ব্যথা অবস্থায়, প্রচণ্ড ব্যথা অবস্থায় করবেন না, তাহলে এটা বেশি বেড়ে যাবে। এটা কোমরের। আর ঘাড়েরটা হচ্ছে আরও সোজা, এটা আপনি বসে করতে পারেন, যে কোনোখানে, অফিসে বসে আছেন, বাসায় বসে আছেন, গাড়িতে বসে আছেন। 1 2 3 4 5, এটা সকালে 20 বার, রাতে বার। 1 2 3 4 5, একটা রাউন্ড দেওয়া, এবং তারপর চাপ দিয়ে করা। এই নিচের দিকে থুতনিতে চাপ দিবে, হ্যাঁ, মাথার উপর একটু চাপ দিবে, এগেইনস্ট দ্য প্রেশার। ডান দিকে চাপ দিবে একবার, বাম দিকে চাপ দিবে। এইটা যদি ধরেন 20 বার করে সকাল বিকাল করে, তাহলে সাধারণত ব্যথাটা সহজে হবেও না, অথবা রিল্যাপস করবে না, আরেকবার হবে না। আর যে আপনি পায়ের ব্যায়াম বলছিলেন কোমরের, সেটা কতবার করবে? ওইটাও 15-20 বার, সকালে একবার, রাতে একবার। রাতে একবার,
15-20 বার করবে। ব্যায়ামের নিয়ম হচ্ছে আইদার খালি পেটে করবে সে, আর নাহলে খাওয়ার 1 ঘন্টা পরে করবে। সকালে ঘুম থেকে উঠে করতে পারে, অথবা মাঝখানে কোনো টাইম। আর মহিলারা তো মাঝখানে যারা সংসারের কাজ করে ওরা মাঝখানে টাইমটা যে কোনো সময় করতে পারে। কিন্তু শুধু ব্যায়াম করলেও হবে না, আপনি যেটা মনে হয় লাইফস্টাইলে আমরা যে পজিশনগুলি দিই এই পজিশনগুলি মেনটেন করা, এবং এর সাথে ফুডও কিন্তু ইম্পর্টেন্ট খুব। মানে আমাদের কারণগুলির মধ্যে দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের অভাবে সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে যে হাড্ডি ক্ষয়ের রোগটা মহিলাদের বেশি হয়। 4 জন মহিলার যদি হয় 1 জন পুরুষের হয়। তাহলে এখানে আমাদের একটা হচ্ছে যে ভিটামিন ডি এর অভাব হয়, আমরা যেহেতু সানলাইট কম পাই, আর একটা ক্যালসিয়ামের অভাব হয়। তো ক্যালসিয়াম এনরিচ ফুড সবসময় সবার ফুড হ্যাবিটের মধ্যে থাকা উচিত। এই জন্য আমি সবসময় বলি যে মাছের কাঁটা, গুঁড়া মাছের কাঁটা হোক অথবা সামুদ্রিক মাছের কাঁটা হোক, পাতলা দুধ, সরছাড়া দুধ, ডিমের সাদা, লালটাও খেতে পারবে সপ্তাহে 3-4 দিন, ছোট কলা, পনিরে কিন্তু অনেক ক্যালসিয়াম, তারপর পুঁই শাক, পালং শাক, এগুলো যদি ডেইলি ফুড হ্যাবিটে রাখে তাহলে ন্যাচারাল ক্যালসিয়ামটা আপনার ফুলফিল হয়ে যাবে এখান থেকে। আর ভিটামিন ডি এর জন্য আমরা বলি যে রোদে 1 ঘন্টা বাইরে দাঁড়াতে, 1 ঘন্টা না আধা ঘন্টা। সাধারণত সকাল 11টা-12টার মধ্যে যে রোদটা থাকে একটু তাপ সহনীয় অবস্থায়, 12টার পরে না, এই অবস্থায় যদি 1 ঘন্টা থাকে তাহলে ভিটামিন ডি আপনার ইন্টারনালি প্রোডাকশন হবে। এই দুটো যদি আপনি ঠিক মতন রাখেন তাহলে হাড্ডি ক্ষয় একটা হবে, একটা বয়সের কারণে তো হবে, চুল যেরকম পাকে। মহিলাদের আবার হরমোনজনিত কারণ আছে, হ্যাঁ হরমোনজনিত কারণ আছে। আরেকটা হচ্ছে ওবেসিটি, ওজনের কারণে হতে পারে, লাইফস্টাইলের কারণে। আমরা বলি যে হাড্ডি ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে যে ছোটোবেলায় যদি বাতজ্বরের হিস্ট্রি থাকে, বাবা মার যদি রোগ থাকে, মোটা হয়ে গেলে, লাইফে যারা অনিয়ম করে তাদের হতে পারে, অথবা ক্যালসিয়াম যদি কম থাকে। তো এগুলি যদি সবাই একটু কেয়ারফুলি মেনে চলতে পারে তাহলে দেখবেন রোগটা একটু ডিলে হবে, প্লাস খুব একটা সিভিয়ার হবে না আর কি। তো স্যার আমরা আশা করছি যে যারা এই ব্যথায় ভুগছেন তারা শুধু চিকিৎসাই নেবেন না, চিকিৎসার সঙ্গে সঙ্গে এই নিয়মগুলি মেনে চলবেন, এবং আপনি আপনার রোগীদের এই বইটি সঙ্গে দিয়ে দেন, সেটা নিশ্চয়ই তাদের জন্য অনেক উপকারে আসে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মেরুদণ্ডের ব্যথায় করণীয় কি সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যেটা দেখাবো লেগসের লাস্ট এক্সারসাইজের মাধ্যমে আমরা যেটা করবো লেগসের ম্যাসিভনেসটা তৈরি করব। আর ডেফিনেশন তো আসবে, এর সাথে যে জিনিসটা করবো লেগসের এক্সারসাইজ করতে যেটা হয় অনেক সময় জয়েন্টসে গিয়ে ব্যথাগুলো হয়, লং টার্মে গিয়ে, সেটা লোয়ার ব্যাকে হোক, নিতে হোক, এই ব্যথাগুলো যাতে না হয় এই জন্য থেরাপিটিক কিছু বেনিফিট থাকবে। ওই এক্সারসাইজটা আমরা একসাথে কীভাবে কম্বাইন করবো এটা আমরা করবো এখন দেখাচ্ছি। রেডি ওয়াইস? ওকে, প্রথমে আমরা যেটা করবো এটাকে আমরা বলি স্টেপ আপ। বেসিক্যালি এটা হচ্ছে নিয়ার এক্সারসাইজ, কিন্তু এর সাথে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে পার্শিয়াল লাঞ্জের যে মুভমেন্টটা সেটা আপনি পাচ্ছেন, এবং এর সাথে আপনি কোয়াডসের মাসেলে কিন্তু কাজ হচ্ছে। যখন আপনি স্টেপ করছেন, এক পা দিয়ে কোনো বডিটা আপনি করছেন, উঠাচ্ছেন, আবার জিনিসটা নামাচ্ছেন, মানে ইটস বোথ ওয়ে রাউন্ড। মানে কি হচ্ছে, স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন সেম টাইমে হচ্ছে। ওকে, যখন এটা করবে প্রতি লেগস দিয়ে সে 10 বার করবে, আরেক 10 বার যখন হয়ে যাবে তখন এখানেই সে স্টপ করে যাবে। ইয়েস, প্ল্যাটফর্মে স্টপ করবে, এটা আমরা বলি স্টিফ লেগ ডেড লিফট অন দ্য প্ল্যাটফর্ম। ওকে রেডি? ইয়েস, মানে খেয়াল করবে যাতে প্ল্যাটফর্মটাকে সে ক্রস করে যায়, তাতে হবে কি রেঞ্জ অফ মোশনটা বেড়ে গেল, লোয়ার ব্যাকে, হিপসে, গ্লুটসে, প্রত্যেকটা জায়গায় তার স্ট্রেচিংটা অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে বেশি হবে। যেহেতু ইটস এ কম্বিনেশন এক্সারসাইজ, শর্টকাট এক্সারসাইজ, আমরা ট্রাই করবো খুব অল্প টাইমের ভিতর পুরো লেগসটাকে কীভাবে ডিফাইন করা যায় এবং স্ট্রেচিং অ্যান্ড কন্ট্রাকশন একসাথে কীভাবে করা যায়, মানে কম্বাইন করা যায়, সেই জিনিসই আমরা চেষ্টা করেছি। ওকে রেডি? ওকে স্টপ। ওকে, এই এক্সারসাইজটা আমরা করবো 3 সেটস, রিপিটেশন হবে অলওয়েজ 20 আপ। তবে হ্যাঁ, যখন ডেড লিফটটা যখন করছে, স্টেপ আপটা হচ্ছে 10-10-20 অথবা 20-20-40, এটা আপনি কিন্তু যখন সে স্টিফ লেগ ডেড লিফটটা করছে এইটা আপনি বেশি করবেন না, এটা 12-এর ভিতরে আপনি রাখবেন। কারণ অনেক সময় হয় কি যে আপনি যখন এটা করার পর আপনি যখন এক্সস্ট হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, ওই সময় যদি আপনি ডেড লিফটটা যদি বেশি মারা করেন, মানে চেষ্টা করেন, লোয়ার ব্যাক একটা ইঞ্জুরি হবে, এবং দ্যাটস এ ভেরি ব্যাড ইঞ্জুরি। কিন্তু আপনি যদি 8 থেকে 12-12-এর ভিতরে রাখেন তাহলে আপনি লোয়ার ব্যাকটা এই পরিমাণ স্ট্রং হবে, যেটা হয় কি স্কোয়াড মারতে গেলে যে ইঞ্জুরিগুলো হয় সেই ইঞ্জুরিগুলোর চান্সগুলো হয়ে যাবে, কমে যাবে, এবং পরবর্তীতে যে লোয়ার ব্যাকে যে পেইনগুলো থাকে সেই জিনিসগুলো হবে না। আর যখন আপনি স্টেপ আপ করছেন, স্টেপ আপ করলে যে জিনিসটা হলো আপনার নিটা কিন্তু খুব স্ট্রেন্থেনিং হবে। আর একটা জিনিস, যাদের নিতে কোনো ব্যথা আছে এখন এক্সিস্টিং, তারা যদি এক্সারসাইজটা করে অল্প দিনের ভিতরে সেই ব্যথাটাও কিন্তু চলে যাবে। তাহলে আমরা খেয়াল করলাম কি যে আমরা জাস্ট 2 ডেজে যে দুইটা যে আমরা এক্সারসাইজগুলো দেখালাম, এই দুইটা এক্সারসাইজ যদি আপনি কম্বাইন করেন, আপনার টোটাল লেগসের ওয়ার্কআউটটা কিন্তু হয়ে গেল। এটা করতে আপনি যদি দেখেন প্রপারলি করতে আপনি জাস্ট লাগবে 15 to 20 মিনিটস, এর বেশি কিন্তু লাগবে না। তাহলে 15 to 20 মিনিটসের ভিতরে আপনি টোটাল লেগসটাকে ওয়ার্কআউট করছেন। তাহলে আমরা কয়েকদিন ধরে আমরা খুব শর্টকাট ওয়েতে প্রত্যেকটা বডি পার্টে এক্সারসাইজগুলো দেখালাম। আপনি এক্সারসাইজগুলো স্প্লিট করে করতে পারেন, যেহেতু আপনার এটা লাগবে, সময় নেই। আর আরেকটা জিনিসটা করতে পারেন, আপনি টোটাল বডিটা নিয়ে এভাবে করলেন, আবার একদিন রেস্ট নিলেন, করলেন, অর্থাৎ সপ্তাহে 2 দিন আপনি টোটাল বডি করলেন, তাতেও কিন্তু সেম বেনিফিটটি আপনি পাবেন।
প্রিয় দর্শক, আমরা জানি পেয়ারা অত্যন্ত উপকারী একটি ফল। চলুন দর্শক একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই পেয়ারা কেন খাবেন, কতটা খাবেন। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্টেরল একটি ফ্রুট, যাতে কোলেস্টেরলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভিনয়েড ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, আমরা যখন গরমের দিনে যখন হাঁটতে থাকি, কিছুক্ষণ হাঁটার পরে দেখি কি আমরা পায়ের মাংসের ভিতরে টান দিচ্ছে, মাংসটা শক্ত হয়ে আসছে, মাংসপেশিটা ব্যথা করছে। এটি কিন্তু আসলে হিট ক্র্যাম্প। তার মানে এটা কিন্তু আমি বললাম হাঁটা দিয়ে উদাহরণটা দিলাম, কারণ এটা কম বেশি আমাদের সবারই হয়, জীবনে হয়েছে। তার মানে যখন বডি টেম্পারেচারটা যখন হয়ে যায়, আমরা যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর যে জিনিসটা হয় আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমরা যখন শাক পাতা দিয়ে ভাত খাচ্ছি, শরীর ঠান্ডা। যখন আমরা বিরিয়ানি খাচ্ছি, শরীর দিয়ে দেখা যাচ্ছে ঘাম বেরোচ্ছে, আমরা ঘরে বসে ঘামাচ্ছি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।